রহস্য ফাঁস আলোচিত সেই দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক বিদেশি পর্যবেক্ষকরা আসতে পারেনি, ভিসা জটিলতা না, সরকারের সহায়তা না করা, বিতর্ক হয়েছে বিস্তর। এবারে নির্বাচনে দেশি 81টি পর্যবেক্ষক সংস্থার 25,900 জন এবং ওআইসি ও কমনওয়েলথ থেকে আমন্ত্রিত ও অন্যান্য বিদেশি পর্যবেক্ষক 38 জন, কূটনৈতিক বা বিদেশি মিশনে কর্মকর্তা 64 জন এবং বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশন বা বিদেশি সংস্থার কর্মরত বাংলাদেশি 61 জন নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী আলোচিত দুটি সংস্থা সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরাম। এই দুটি সংস্থা গত 31 ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলন করে বলেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের চেয়ে অনেকাংশ ভালো, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের 5,765 জন সদস্য নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। বিদেশি পর্যবেক্ষকরা 3টি দলে ভাগ হয়ে রাজধানীর 24টি কেন্দ্রে পরিদর্শন করেছেন। এছাড়াও ইলেকশন মনিটরিং ফোরাম দেশের 214টি আসনের 17,165টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। সংবাদ সম্মেলনে বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কানাডার লেবার মার্কেট প্ল্যানিং এর সিনিয়র অ্যানালাইসিস তানিয়া ডন ফস্টার, মানবাধিকার কর্মী চ্যালি ডন ফস্টার, নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক মন্ত্রী হাকিমুল্লাহ মুসলিম, নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজির মিয়া, নেপালের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদিন আলী, কলকাতা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কমল ভট্টাচার্য, কলকাতা জর্জ কোর্টের আইনজীবী ডক্টর গৌতম ঘোষ এবং শ্রীলঙ্কা সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি এহসান ইকবাল। কানাডা থেকে আসা পর্যবেক্ষক তানিয়া ডন ফস্টার নির্বাচনের দিন বলেছিলেন, এখানকার নির্বাচনের পরিবেশ কানাডার মতোই। সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরামের কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে দ্য ডেইলি স্টার অনলাইনের পক্ষ থেকে। সংস্থা দুটির নাম আগে শোনা যায়নি, দেশের অন্য কোনো পর্যবেক্ষকরাও তাদের বিষয়ে জানেন না। এই সংস্থা দুটি এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচন পর্যবেক্ষণ করতে দেখা যায়নি। খোঁজ করতে গিয়ে ইলেকশন মনিটরিং ফোরামের কার্যালয় ও ওয়েবসাইট পাওয়া যায়নি, তাদের কার্যক্রম সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর নাম অনুযায়ী ধারণা করা যায় আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থা। মৌলানা মোহাম্মদ আবেদ আলী নামক একজন ব্যক্তি দুটি সংস্থার সঙ্গে সম্পৃক্ত। তিনি একটির মহাসচিব এবং অন্যটির নির্বাহী পরিচালক। অনুসন্ধান করতে গিয়ে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেল। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সংস্থাটি সম্পূর্ণরূপে বাংলাদেশ ভিত্তিক। সার্ক এর সঙ্গে সংস্থাটির কোনো সম্পর্ক ওয়েবসাইটের তথ্যে নেই। ভারত, নেপাল, শ্রীলঙ্কা তাদের একজন করে প্রতিনিধির নাম ও ছবি ওয়েবসাইটে দেওয়া রয়েছে। অফিসের ঠিকানা বা প্রতিনিধিদের ফোন নম্বরও ডেইলি স্টার অনলাইনকে দিতে পারেননি সংস্থার মহাসচিব আবেদ আলী। সংস্থাটির চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে রয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক এমপি। তারা প্রয়োজন অনুযায়ী অর্থ সহায়তাও দিয়ে থাকেন। দ্য ডেইলি স্টার অনলাইনের প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন মহাসচিব আবিদ আলী। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার 4.3 ধারায় লেখা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সহিত সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন লাভের জন্য আবেদনকৃত সময়ের মধ্যে কোন নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এইরূপ কোন ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোন সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদের বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হইয়া থাকেন, তাহা হলে উহা যে নামে অভিহিত হোক না কেন উক্ত সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করা হইবে না। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নৌকার প্রতিকৃতি তুলে দিচ্ছে আবেদ আলী। সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফেসবুক পেজে ছবিটি গত 22 নভেম্বর প্রকাশ করা হয়, কিন্তু তারা নির্বাচন কমিশনের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেয়েছেন নির্বাচন কমিশন থেকে। রাজনীতিবিদদের চেয়ারম্যান ও উপদেষ্টা রেখে কি করে নিবন্ধন পেল সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন? দ্য ডেইলি স্টার অনলাইনের এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনের সচিব বলেন, এদের ব্যাপারে তো বিস্তারিত আমার জানা নেই। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে সংস্থাটির চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের সাংসদ, উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সভাপতি মাহবুবুল আলম শেখ। সংস্থাটির সভাপতি হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও মানিকগঞ্জ দরবার শরীফের খলিফা মোহাম্মদ আব্দুল সালাম এবং মহাসচিব হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ঘেঁটে শুধু মহাসচিব মোহাম্মদ আবেদ আলীর কর্মকাণ্ডে নজরে এসেছে বেশি। কখনো তিনি বিভিন্ন মানবাধিকার বিষয়ক সেমিনারে বক্তব্য রেখেছেন, কখনো দেশের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সর্বশেষ গত 22 নভেম্বর একটি ফেসবুক পোস্টে দেখা গেছে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নৌকার প্রতি
প্রতিকৃতি তুলে দিচ্ছেন আবেদ আলী ও ব্যারিস্টার নাজমুল হুদা সহ অন্যান্যরা। সংস্থাটি ফেসবুক পেজে গত 25 সেপ্টেম্বর একটি পোস্ট করা হয়। সেখানে আবেদ আলীর ভাষ্য, সরকারের অধীনে সকল ধরনের সুষ্ঠু নির্বাচন সম্ভব। সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়, আমাদের নির্বাচন প্রক্রিয়ারও পরিবর্তন হয়েছে। তার মানে এই নয় যে পরিবর্তন হলে আমরা মেনে নিতে পারবো না। যে পরিবর্তন আমাদের দেশকে এগিয়ে নিতে সহায়ক, সে নিয়মকে পরিবর্তনকে স্বাগত জানে। এই সরকারের নির্বাচন কমিশন ছোট বড় 6000 নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। প্রয়োজনে নির্বাচন কমিশনের ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া হোক। ইতিমধ্যে তাদের নির্বাচন পরিচালনার দক্ষতা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে। এবার ভিন্ন প্রসঙ্গ, ঐক্যফ্রন্টের নির্বাচিত কেউ শপথ নেবে না। নির্বাচনের ফল বয়কট করা জাতীয় ঐক্যফ্রন্টের কোন জনপ্রতিনিধি শপথ নেবে না। তাদের শপথ নেওয়ার প্রশ্ন উঠে না বলে জানিয়েছেন ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আসম আব্দুর রব। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে এই কথা বলেন রব। জাসদ সভাপতি আসম আব্দুর রব বলেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল আর নীল নকশার নির্বাচন আমরা বয়কট করেছি। এই নির্বাচনে জনগণের মতামতের প্রকাশ পায়নি, তাই ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ দেওয়ার প্রশ্নই ওঠে না। একই কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের 2 এমপির শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ডক্টর কামাল হোসেন ইতিবাচক চিন্তার কথা বলার পর মন্টু বলেন, ঐক্যফ্রন্টের 7 নির্বাচিত প্রতিনিধি শপথ নেবেন না। গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইতিপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন যে আমাদের এমপিরা কোনোভাবে শপথ নেবেন না। রোববারের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 288 আসনে জয় পায় মহাজোট, আর জাতীয় ঐক্যফ্রন্ট 60টি আসনে জয়ী হয়। বিএনপি আগে জানিয়ে দিয়েছিল তাদের নির্বাচিত 5 প্রতিনিধি শপথ নেবে না, তবে গণফোরামে 2 জন প্রতিনিধি শপথ নেওয়ার ধোঁয়াশা ছিল, আজ সেটি কাটলো। এবার ভিন্ন প্রসঙ্গ, নতুন মন্ত্রিসভা থেকে আমু, তোফায়েল, মেনন, ইনু সহ বাদ পড়লেন যারা। বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনের পর সরকারের যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে সেখানে নেই আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের প্রবীণ নেতাদের নাম। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, এবারের মন্ত্রিসভায় নতুন করে আসছেন 31 জন নতুন নেতা। তার দেয়া তালিকা অনুযায়ী বিদায়ী মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাচ্ছেন 36 জন। যদিও টেকনোক্রেট মন্ত্রীরা নির্বাচনের আগে পদত্যাগ করেছিলেন। এর মধ্যে ইয়াফেস ওসমান ও মোস্তফা জব্বার নতুন মন্ত্রিসভাতেও স্থান পেয়েছে। তবে এই মন্ত্রিসভায় ঠাঁই হয়নি আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসির, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর ও মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রী হতে পারছেন না শ্রমিক ও সড়ক আন্দোলনের বারবার আলোচনায় উঠে আসা শাহজাহান খানও। নানা ইস্যুতে বিভিন্ন সময়ে শিরোনাম হওয়া খাদ্যমন্ত্রী কামরুল ইসলামেরও আর মন্ত্রিসভায় থাকা হচ্ছে না। আওয়ামী লীগের শরিক দলের নেতা রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু ও হাসানুল হক ইনু নতুন মন্ত্রীদের তালিকায় নেই।